Hello everyone, welcome to your favorite channel, the Physics Classroom. আজ আমরা একমাত্রিক গতি থেকে 5টি বাছাই করা অঙ্ক করব যেগুলি তোমাদের কনসেপ্টকে আরও দৃঢ় করবে। প্রথম প্রবলেমটি হলো একটি বুলেট কোনো গাছের গুঁড়িতে d দূরত্ব প্রবেশ করার পর তার বেগ 1/n অংশ হয়। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি গাছের গুঁড়ি। একটি বুলেট গাছের গুঁড়িতে প্রবেশ করার সময় মনে করি তার বেগ ছিল u। গাছের গুঁড়িতে d দূরত্ব প্রবেশ করার পর তার বেগ 1/n অংশ হয়, অর্থাৎ d দূরত্বে b বিন্দুতে বেগ হয় u/n। বুলেটটি আর কত দূরে প্রবেশ করবে? মনে করি বুলেটটি আরও c বিন্দু পর্যন্ত প্রবেশ করবে এবং c বিন্দুতে নিশ্চয়ই বুলেটটির বেগ হবে 0। তাহলে প্রশ্নানুসারে AB = d, কারণ d দূরত্ব প্রবেশ করার পর বুলেটটির বেগ হয়েছে u/n। আর কত দূরত্ব প্রবেশ করবে বুলেটটি, অর্থাৎ কত দূরত্ব প্রবেশ করে বুলেটটি থেমে যাবে, বুলেটটির বেগ 0 হবে, সেই দূরত্বটি হলো BC। তাহলে আমাদের BC = S, অর্থাৎ S কত হবে সেটা আমাকে বার করতে হবে। ফিজিক্সের যে কোনো প্রবলেম করার সময় কি বার করতে হবে এটা সবসময় মাথায় রাখবে, আর সেটা বার করার জন্য আর কোন কোন রাশি জানা প্রয়োজন সেগুলো মাথায় রেখে প্রবলেমের অ্যান্সার করার চেষ্টা করবে। দেখবে প্রবলেমগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে আমাদেরকে বার করতে হবে S = কত। আর আমরা জানি v² = u² - 2as। মাইনাস কেন না, এখানে বুলেটটির যেহেতু বাধার বিরুদ্ধে প্রবেশ করতে হচ্ছে তাই বুলেটটির মন্দন হবে, বেগ ক্রমশ কমবে, অর্থাৎ মন্দন হবে। আর মন্দন হলে ওই যে গতির সমীকরণগুলো আমরা পড়েছিলাম সেই সমীকরণে ত্বরণ a এর পরিবর্তে -a বসাতে হয়। তাই সমীকরণটি হবে v² = u² - 2s, বা s = u² - v²/2a। এই সমীকরণে v, u এবং a এই মানগুলো বসালেই আমরা s এর মান পেয়ে যাব, অর্থাৎ বুলেটটি আর কত দূরে প্রবেশ করবে পেয়ে যাব। এখন প্রাথমিক বেগ অর্থাৎ p বিন্দুতে বেগ, যেহেতু আমি BC এই অংশটুকু নিয়ে ক্যালকুলেশন করছি তাই এক্ষেত্রে ইনিশিয়াল বেগ হবে b বিন্দুতে বেগ, অর্থাৎ u/n। u এর মান হবে u/n, এটি জানি। v অর্থাৎ অন্তিম বেগ c বিন্দুতে বেগ 0, এটিও জানি। কিন্তু মন্দন a এর মান কত আমরা জানি না, তাই মন্দন a এর মানটিকে আমাদের AB এই অংশের থেকে ক্যালকুলেট করে বার করতে হবে। তো এই সমীকরণটিকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এখন এই AB অংশের জন্য আমরা দেখি তো ক্যালকুলেট করে বার করতে পারি কিনা। AB অংশের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে v² = u² - 2as, যেখানে অন্তিম বেগ v = u/n, অর্থাৎ u²/n²। যেহেতু AB অংশ নিয়ে কাজ করছি তাই a বিন্দু হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর b পয়েন্টটি হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাই a পয়েন্টের ভেলোসিটি বা u এটি হলো ইনিশিয়াল ভেলোসিটি, আর b পয়েন্টের ভেলোসিটি বা u/n এটি হলো ফাইনাল ভেলোসিটি। তাই v² এর পরিবর্তে u²/n² = প্রাথমিক ভেলোসিটির স্কোয়ার, অর্থাৎ a পয়েন্টের ভেলোসিটির স্কোয়ার বা u² - 2as, অর্থাৎ AB যে দূরত্ব সেটি হলো d, বা 2AD = u² - u²/n² u² কমন নিলে 1/n², বা a = u²/2d × n² - 1/n²। এখন 1 নম্বর সমীকরণে এই মন্দনের মান এবং uv এই মানগুলো বসালে আমরা বুলেটটি আর কত দূরে প্রবেশ করে থেমে যাবে সেটি বার করতে পারবো। তাই 1 নম্বর সমীকরণ থেকে পাই s = u²। মনে রাখতে হবে এসটি BC অংশের জন্য, তাই এক্ষেত্রে প্রাথমিক ভেলোসিটি হচ্ছে b পয়েন্টের ভেলোসিটি, অর্থাৎ u/n। তাহলে u² অর্থাৎ u²/n² মাইনাস v², অর্থাৎ c পয়েন্টের ভেলোসিটি 0² / 2 × a অর্থাৎ u²/2d
ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু 2dn স্কোয়ার বাই 2u স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার কেটে গেল, 2 কেটে গেল, এন স্কোয়ার কেটে গেল, বা এস ইজ ইকুয়ালস টু ডি বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। সুতরাং বুলেটটি আর ডি বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান দূরত্ব গিয়ে থেমে যাবে। এখন আসি 2 নম্বর প্রবলেম। একজন পুলিশ একটি চোরকে জিপে করে সোজা রাস্তা বরাবর ভি সমবেগে ধাওয়া করলো। একটি পুলিশ জিপে করে একটি চোরকে সোজা রাস্তা বরাবর ধাওয়া করলো। যখন জিপটি ডি দূরত্বে আছে তখন চোর মোটরসাইকেল করে স্থির অবস্থা থেকে এ ত্বরণে যেতে লাগলো। চোরটি থেকে জিপটি যখন ডি দূরত্বে আছে ঠিক সেই সময় চোরটি মোটরসাইকেল করে স্থির অবস্থা থেকে, অর্থাৎ প্রথমে বেগ ছিল 0, স্থির অবস্থা থেকে এ ত্বরণ নিয়ে যেতে লাগলো। আর জিপটি সমবেগ ভি নিয়ে চলেছে, ভি নিয়ে ওই চোরটিকে তাড়া করেছে। দেখাও যে পুলিশ চোরকে ধরতে সক্ষম হবে যদি ভি গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু √2AD হয়। তো আমরা মনে করি যে টি সেকেন্ড সময় পরে পুলিশ চোরটিকে ধরতে পারবে এবং টি সেকেন্ড সময় পরে চোরটি পি বিন্দুতে পৌঁছাবে, পুলিশও ওই পি বিন্দুতে পৌঁছাবে, তবেই পুলিশ চোরটিকে ধরতে সক্ষম হবে। তাহলে টি সেকেন্ডে জিপ কত দূরত্ব যাবে? জিপ বা পুলিশ টি সেকেন্ডে কত দূরত্ব যাবে? টি সেকেন্ডে পুলিশ যদি S1 দূরত্ব যায়, S1 ইজ ইকুয়ালস টু হবে VT। যেহেতু জিপটি সমবেগে চলেছে, জিপটি কোনো ত্বরণ নেই, তাই জিপটি টি সময়ে S1 সমান সমান VT দূরত্ব যাবে। সেই S1 সেটি দূরত্বটি হবে এই বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত। জিপটি যদি এ বিন্দুতে থাকে তাহলে এপি দূরত্ব, এটি হবে S1। টি সময়ে জিপটি পি বিন্দুতে পৌঁছাবে, অর্থাৎ এপি সমান সমান হবে S1, যার মান VT। আবার চোর মোটরসাইকেল নিয়ে স্থির অবস্থা থেকে, অর্থাৎ প্রাথমিক বেগ 0, স্থির অবস্থা থেকে এ ত্বরণ নিয়ে টি সময়ে যদি S2 দূরত্ব যায়, S2 ইজ ইকুয়ালস টু হবে, যেহেতু ত্বরণ নিয়ে চলেছে, তাহলে ইউটি প্লাস হাফ AT স্কোয়ার ইজ ইকুয়ালস টু চোরটির প্রাথমিক বেগ 0 প্লাস হাফ AT স্কোয়ার, বা S2 ইজ ইকুয়ালস টু হাফ AT স্কোয়ার। ছবিতে S2 অর্থাৎ বাইকটি বা চোরটি যদি প্রথমে বি বিন্দুতে থেকে থাকে তবে বিপি সমান সমান হবে S2, বিপি সমান হবে S2। এখন চিত্রানুসারে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে S1 ইজ ইকুয়ালস টু ডি প্লাস S2। এটি হলে এটি যদি হয় তবেই একমাত্র পুলিশ চোরটিকে ধরতে পারবে। S1 সমান সমান S2 প্লাস ডি, এটি হলে পুলিশ চোরটিকে ধরতে সক্ষম হবে। বা S1 অর্থাৎ VT সমান সমান ডি প্লাস S2 অর্থাৎ হাফ AT স্কোয়ার, এই সমীকরণ থেকে পেলাম। বা AT স্কোয়ার মাইনাস 2VT প্লাস 2D ইজ ইকুয়ালস টু 0, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা সময়ের মান বার করতে পারি t সমান সমান -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 8AD বাই 2 ইন্টু A। এখন
পুলিশ চোরটিকে ধরতে সক্ষম হবে যদি এই সময়ের বাস্তব মান আমরা পাই। আর আমরা জানি সময় তখনই বাস্তব হবে যদি রুটের মধ্যে এই টার্মটি 0 বা তার থেকে বেশি হয়। এই টার্মটি যদি ঋণাত্মক হয়ে যায় তো রুটের মধ্যে ঋণাত্মক হলে এটি একটি জটিল রাশি হবে, সুতরাং এই সময়টির কোনো বাস্তব মান পাওয়া যাবে না। তাহলে সময়টির বাস্তব মান পেতে গেলে 4v² মাইনাস 8ad এই টার্মটিকে অবশ্যই গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0 হতে হবে, বা 4v² গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0 গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 8ad, বা v² গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 2ad, বা v গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু √2ad। সুতরাং পুলিশ চোরকে ধরতে সক্ষম হবে যদি v গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু √2ad হয়। প্রবলেম নাম্বার 3, একটি ট্রেন 2 ঘন্টায় একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে যায়। ট্রেনটির বেগ চিত্রানুযায়ী পরিবর্তিত হয়। তো এখানে একটি লেখচিত্রের মাধ্যমে ট্রেনটির বেগ দেখানো হয়েছে। প্রথম 0.5 ঘন্টা পর্যন্ত ট্রেনটির বেগ এভাবে বেড়েছে, তারপরে 0.5 ঘন্টা থেকে 0.75 ঘন্টা পর্যন্ত ট্রেনটির বেগের কোনো পরিবর্তন হয়নি, তারপরে আবার 0.25 ঘন্টা ধরে বেগ বেড়েছে, তারপরে বেগ কমতে কমতে 2 ঘন্টা পরে দ্বিতীয় স্টেশনে এসে বেগ আবার 0 হয়েছে। তো এখানে আমাদের বার করতে হবে গতিপথের সর্বাধিক ত্বরণ নির্ণয় করো। আমরা জানি ত্বরণ a সমান v-u/t, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। এখন এই লেখচিত্র থেকে বোঝা যাচ্ছে যে কম সময়ে বেগের পরিবর্তন যেখানে হবে সেখানে ত্বরণ সব থেকে বেশি। তো এই ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 0.75 থেকে 1 ঘন্টা এইটুকু সময়ের মধ্যে এই কম সময়ে এই 0.25 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন হয়েছে 60 কিলোমিটার মাইনাস 20 কিলোমিটার বা 40 কিলোমিটার বেগের পরিবর্তন হয়েছে। তাই এখানে এই অংশে ত্বরণ সর্বাধিক, সেই ত্বরণের মান হবে v-u/t, অর্থাৎ অন্তিম বেগ হয়েছে 60 কিলোমিটার মাইনাস প্রাথমিক বেগ ছিল 20 কিলোমিটার বাই t 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টা অর্থাৎ 0.25 এত কিলোমিটার পার আওয়ার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 40/25 ইন্টু 100 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, 4×25 100, 4×4 16, 160 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তাহলে গতিপথের সর্বাধিক ত্বরণ হলো 160 কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার। 2 নম্বর কোশ্চেন, 0.75 থেকে 1 ঘন্টা এর মধ্যে অতিক্রান্ত নির্ণয় করো। 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টা এই সময়ের মধ্যে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা জানি যে বেগ সময় লেখচিত্রের ওই লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যবর্তী যে অংশ সেই অংশের ক্ষেত্রফলটি হয় অতিক্রান্ত দূরত্বের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব s সমান এই ট্রাপিজিয়ামটি ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু ওই বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। তো সমান্তরাল বাহু হচ্ছে বাহু দুটির একটি হলো 20 আর একটি হলো 60, 20 + 60 ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ 0.75 থেকে 1 ঘন্টা মানে 0.25 তো কিলোমিটার ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 80 ইন্টু 25/100 কিলোমিটার, 4×25 100, 40 2 80, 4×10 = 40, সুতরাং 10 কিলোমিটার। তাহলে 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে অতিক্রান্ত দূরত্ব হয় 10 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 4, ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে একটি পাথর নিচে ছেড়ে দেওয়া হলো। পাথরটি ছেড়ে দেওয়ার সময় বেলুন মাটি থেকে 75 মিটার উপরে ছিল এবং তা 6 সেকেন্ড পরে মাটিতে পড়ল। পাথরটি ফেলে দেওয়ার সময় বেলুনটির ঊর্ধ্বমুখী বেগ কত ছিল? ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে একটি বেলুন যেটি উপরে উঠছে। বেলুনটি যখন মাটি থেকে 75 মিটার উপরে মনে করি তখন বেলুনটির বেগ ছিল ইউ। সেই মুহূর্তে বেলুন থেকে একটি পাথর ছেড়ে দেওয়া হলো। এখন পাথরটি ছেড়ে দিলে যেহেতু পাথরটি বেলুনের মধ্যেই ছিল তাই ওই পাথরটিরও বেগ বেলুনের বেগের সঙ্গে সমান ছিল, অর্থাৎ পাথরটিও ওই মুহূর্তে ছেড়ে দেওয়ার মুহূর্তে ওই বেলুনের দিক বরাবর বা উপরের দিকে বেগ ছিল ইউ। তার জন্যে
পাথরটি উপরে উঠতে শুরু করবে, কিন্তু অভিকর্ষীয় ত্বরণ জি তাকে নিচে নামাতে শুরু করবে, নিচে নামাতে চাইবে, তাই পাথরটি উপরে উঠে তারপরে নিচে নামবে। সরাসরি বেলুন থেকে ফেলে দিলে সরাসরি পাথরটি নিচে আসবে না, বেলুনটির গতিপথ হবে এইরকম। এই প্রশ্নটির উত্তর করার আগে আমরা কতগুলো জিনিস জেনে নিই। এর আগে আমরা গতির সমীকরণ পড়েছি ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণগুলি যদি কোনো বস্তু বা কণা এ ত্বরণ নিয়ে গতিশীল হয়, আর যদি মন্দন নিয়ে গতিশীল হয়, তাহলে সমীকরণগুলির এই ত্বরণের আগে প্লাসের জায়গায় মাইনাস বসাতে, অর্থাৎ ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, এস ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আর যদি বস্তুর গতি অভিকর্ষের প্রভাবে হয়, অর্থাৎ বস্তু যখন বিনা বাধায় পৃথিবীর দিকে পড়ে বা নিচের দিকে পড়ে, তখন বস্তুর ত্বরণ হয় অভিকর্ষীয় ত্বরণ জি। বস্তু যখন নিচের দিকে পড়ে, সেক্ষেত্রে এই গতির সমীকরণগুলো হবে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস হাফ জি এইচ, এইচ মানে ভূমি থেকে উচ্চতা। আর যদি একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তখন ওই বস্তুটির ত্বরণ হয় মাইনাস জি, আর সেক্ষেত্রে গতির সমীকরণ হবে ভি সমান সমান ইউ মাইনাস জিটি, এস ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। প্রবলেমটিতে ফিরে আসা যাক আবার। এখানে একটি বেলুন যখন মাটি থেকে 75 মিটার উপরে আছে, বেলুনটি তখন উপরের দিকে ইউ বেগ নিয়ে উঠছিল, সেই সময় বেলুন থেকে একটি পাথর ফেলে দেওয়া হয়েছে। যেহেতু পাথরটিরও ইনিশিয়াল ভেলোসিটি বেলুনের ভেলোসিটির সমান ছিল, তাই পাথরটির গতিপথ হবে এরকম, পাথরটি উপরে উঠবে, তারপরে অভিকর্ষের প্রভাবে নিচে নেমে আসবে। তো পাথরটির ইনিশিয়াল ভেলোসিটি ইউ, যেটি কিনা উপরের দিকে। পাথরটির প্রথমে ছিল এ বিন্দুতে, পাথরটি পৌঁছেছে বি বিন্দুতে। তো দেখো, পাথরটি ইনিশিয়ালি উপরের দিকে যাচ্ছে, অথচ পাথরটির সরণ হয়েছে এ থেকে বি বিন্দুর দিকে। তাই উপরের দিকটাকে যদি ধনাত্মক ধরি, তাহলে এ বি এই সরণ হবে এস সমান সমান মাইনাস 75 মিটার। এখানে উপরের দিকে যাচ্ছে পাথর ইনিশিয়ালি, অথচ সরণ হয়েছে নিচের দিকে, তাই সরণ এস সমান সমান মাইনাস 75 মিটার ধরা হলো। যেহেতু অভিকর্ষের প্রভাবে এখানে পাথরটি উপরের দিকে উঠছে, তাই পাথরটির সরণ এস সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। এখন এখানে পাথরটি গতিপথের শেষে পাথরটির সরণ হয়েছে এ বি, অর্থাৎ পাথরটি এতে ছিল, পাথরটি একসময় বি বিন্দুতে এসে পৌঁছেছে, তাই এস এর মান হবে মাইনাস 75 ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইন্টু টাইম টি সমান সমান 6 সেকেন্ড, 6 মাইনাস হাফ ইন্টু জি, অর্থাৎ 9.8 ইন্টু 6 স্কোয়ার, বা 6u ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 36 ইন্টু 9.8 মাইনাস 75, বা 6u ইজ ইকুয়ালস টু 18 দুগুণে 36, 18 ইন্টু 9.8 অর্থাৎ 176.4 মাইনাস 75, বা 6u ইজ ইকুয়ালস টু 101.4, বা u ইজ ইকুয়ালস টু 16.9। সুতরাং বেলুনটি ওই মুহূর্তে ঊর্ধ্বমুখী বেগ ছিল 16.9 মিটার পার সেকেন্ড। ভূমি থেকে 5 মিটার উপরে অবস্থিত একটি ট্যাপ থেকে নির্দিষ্ট সময় অন্তর জলের ফোঁটা পড়ছে। তো এখানে ভূমি থেকে 5 মিটার উপরে একটি ট্যাপ, এই ট্যাপ থেকে নির্দিষ্ট সময় অন্তর জলের ফোঁটা পড়ছে। যে মুহূর্তে প্রথম ফোঁটাটি মাটি স্পর্শ করে, তখন ট্যাপ থেকে দ্বিতীয় ফোঁটা নির্গত হয়। যে মুহূর্তে প্রথম ফোঁটা এই ট্যাপ থেকে নির্গত হয়ে মাটিতে স্পর্শ করার মুহূর্তে ট্যাপ থেকে তৃতীয় ফোঁটা নির্গত হয়, অর্থাৎ ওই সময়ের মধ্যে আরও দুটি ফোঁটা নির্গত হয়েছে। সেই মুহূর্তে দ্বিতীয় ফোঁটাটি মাটি থেকে কত উপরে অবস্থিত থাকবে, অর্থাৎ তৃতীয় ফোঁটা যখন যে মুহূর্তে মাটি স্পর্শ করবে, দ্বিতীয় ফোঁটাটি মাটি থেকে কত উপরে থাকবে, এই ডিস্টেন্সটাই আমাকে বার করতে হবে।
এখন তাহলে আমরা এরকম করতে পারি, ট্যাপ থেকে প্রথম ফোঁটাটি নির্গত হয়ে মাটিতে পড়তে কত সময় লেগেছে সেটা বার করি। সেই সময়ের মধ্যে তো আরও দুটি ফোঁটা নির্গত হয়েছে, তাহলে সেই সময়টি কী করে বার করতে পারি? ট্যাপ থেকে যখন ফোঁটাটি নির্গত হয়েছিল তখন তার প্রাথমিক বেগ ছিল ইউ, তারপরে জি ত্বরণ নিয়ে নিচের দিকে নেমেছে মনে করি, এবং মাটিতে পৌঁছেছে, অর্থাৎ এইচ ইজ ইকুয়ালস টু 5 মিটার, অর্থাৎ প্রথম ফোঁটাটি 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এই অতিক্রম করতে যদি টি সেকেন্ড সময় লাগে তাহলে আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এইচ অর্থাৎ 5 ইজ ইকুয়ালস টু ইউ অর্থাৎ প্রাথমিক ভেলোসিটি 0, তাহলে এই টার্মটি 0 হয়ে যাবে। হাফ ইন্টু জি এর মান বলে দেওয়া আছে 10 ইন্টু টি স্কোয়ার, বা টি সমান সমান 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সময়ে প্রথম ফোঁটাটি ট্যাপ থেকে নির্গত হয়ে 1 সেকেন্ড সময় পরে মাটিতে এসে পৌঁছায়, ওই সময়ের মধ্যে আরও দুটি ফোঁটা নির্গত হয়। সুতরাং পরপর দুটি ফোঁটা নির্গত হওয়ার মধ্যে সময়ের পার্থক্য হবে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড অন্তর অন্তর ট্যাপ থেকে একটি করে ফোঁটা পড়ছে। 0.5 সেকেন্ড পরে প্রথম ফোঁটা নির্গত হওয়ার 0.5 সেকেন্ড পরে দ্বিতীয় ফোঁটা নির্গত হয়েছে, আরও 0.5 সেকেন্ড পরে তৃতীয় ফোঁটা নির্গত হয়েছে, আর সেই সময়ই তৃতীয় ফোঁটাটা মাটিতে এসে পৌঁছেছে। মোট 0.5 প্লাস 0.5 অর্থাৎ 1 সেকেন্ড সময় পরে মাটিতে এসে পৌঁছেছে। তাহলে পরপর দুটি ফোঁটা নির্গত হওয়ার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে বা সময়ের অন্তর 0.5 সেকেন্ড। তাহলে তৃতীয় ফোঁটা যখন মাটিতে পৌঁছাছে, দ্বিতীয় ফোঁটা তখন 0.5 সেকেন্ড সময় ধরে নিচে নেমেছে। ওই সময়ে দ্বিতীয় ফোঁটা কত দূরত্ব নিচে নামবে? এইচ ইজ ইকুয়ালস টু হবে হাফ জি টি স্কোয়ার, যেহেতু দ্বিতীয় ফোঁটাটিও যখন নির্গত হয়েছিল তার প্রাথমিক বেগ ছিল 0, ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার অর্থাৎ 0.5 স্কোয়ার, ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 0.5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1.25 মিটার। তাহলে দ্বিতীয় ফোঁটাটি 0.5 সেকেন্ডে 1.25 মিটার নেমেছে। তাহলে দ্বিতীয় ফোঁটাটি মাটি থেকে কত উপরে ছিল তখন? মোট ট্যাপটির মাটি থেকে উচ্চতা 5 মিটার, দ্বিতীয় ফোঁটাটি ট্যাপ থেকে 1.25 মিটার নেমেছে। তাহলে ডি ইজ ইকুয়ালস টু হবে 5 মাইনাস 1.25 মিটার ইজ ইকুয়ালস টু 3.75 মিটার। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে আমাকে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনটিকেও প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।